হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, বাসায় সবাই সুস্থ আছো, ফ্যামিলি সকলকে নিয়ে। আজকে তোমাদের আমি প্রথম রেকর্ডিং ক্লাস নিচ্ছি। তো আজকে যে লেকচারটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে আমি ফোর্স অসিলেশন নিয়ে শুরু করব। কিন্তু যেহেতু তোমরা গতদিন আমাদের ভিডিও ক্লাসে সবাই যখন একসাথে চ্যাট করছিলাম তখন তোমরা বলেছিলে যে যেন আমি অন্ততপক্ষে আগের লেকচার যে আমি দিয়েছিলাম তোমাদেরকে ওটা কিছুটা হলেও তোমাদেরকে আবার একটু রিভিউ দিয়ে তোমাদেরকে স্মরণ করিয়ে দেই। সো এটা আমার ভালো লেগেছে তোমাদের এই প্রস্তাবটা। সো সেই কারণে আমি আগে যেটা করব, যে আগে যে লেকচারগুলো ছিল সেটা তোমাদেরকে কিছুটা মানে সামারি দিয়ে দিব আর কি, যে এটা আমরা পড়েছিলাম। তারপরে আমি নতুন চ্যাপ্টারটা শুরু করব। সো আশা করি তোমাদের এই ভিডিও ক্লাসটা ভালো লাগবে। এবং তোমরা যেটা করবে, ভিডিওটা আপলোড করার পরে যখন তোমরা লেকচারটা দেখবে, তোমরা চেষ্টা করবে কোন কোন পয়েন্টগুলো তোমাদের প্রবলেম হচ্ছে আর কি, এটা একটু নোট করে রাখতে। কোন জিনিসটা তুমি বুঝতে পারছো না বা কোনটা প্রবলেম হচ্ছে সলিউশন করতে গিয়ে, সেটা একটু তোমরা মনে রাখবে। কারণ পরবর্তীতে আমি যখন দুইটা ক্লাস পরে আমি ধরো আবার তোমাদেরকে জুমে বা গুগল মিটিংয়ে আবার হয়তো বা আসতে বলবো, তখন তোমরা ওই যে প্রবলেম যেগুলো তুমি নোট করে রেখেছিলে ওইটা নিয়ে আমরা তখন আবার ডিসকাস করব। প্লাস আমি যেটা করব আজকের লেকচারে না, তবে নেক্সট যে লেকচারটা দিব তখন আমি তোমাদেরকে কিছু প্রবলেম বাসায় করতে বলবো হোমওয়ার্ক হিসাবে। পরবর্তীতে যখন আমরা ধরো আবার ওই গুগল মিটিংয়ে আসবো, ওই দিন আমরা প্রবলেমগুলো নিয়ে ডিসকাস করব যে কোন প্রবলেমটা কোনভাবে করা উচিত, কোনটা কীভাবে করলে ভালো হয়, এটা একটু ডিসকাস করব। সো চলো আমরা তাহলে শুরু করি আজকে আমাদের রেকর্ডিং ক্লাসটা। ওকে, প্রথমে আমি তোমাদেরকে বলবো যে লেকচারটা ফার্স্ট আমরা পড়েছিলাম সিম্পল হারমোনিক মোশন। তো তোমাদের নিশ্চিত মনে আছে যে কখন আমরা একটা সিস্টেমকে সিম্পল হারমোনিক অসিলেটর বলবো, যদি ওই সিস্টেমটার পিরিয়ডিক মোশন থাকে, তার একটা ইকুইলিব্রিয়াম পজিশন থাকে, তার রিস্টোরিং ফোর্স থাকে, প্লাস তার একটা কন্টিনিউয়াস ফ্লো অফ এনার্জি থাকবে, প্লাস তার ইনার্শিয়া যদি থাকে, ইন দ্যাট কেস ওই সিস্টেমটাকে আমরা বলবো তখন সিম্পল হারমোনিক অসিলেটর। তো সবচেয়ে সহজ এক্সাম্পল যেটা আমি তোমাদের দিয়েছিলাম, স্প্রিং অন এ ম্যাস বা ম্যাস অন এ স্প্রিং, রাইট? সো ওইটার ক্ষেত্রে তোমরা দেখেছিলে যে একটা আমরা ইকুয়েশন অফ মোশন বের করেছিলাম, এবং মোশনটা এরকম ছিল দেখতে, ডি স্কোয়ার এক্স বাই ডি টি স্কোয়ার ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। এবং আমার মনে হয় তোমাদের মনে আছে যে এটা কখন, যদি আমি সেই স্প্রিংটাকে হরাইজেন্টালি মুভ করাই, হ্যাঁ, যদি হরাইজেন্টালি থাকে সিস্টেমটা, তখন এইটা হচ্ছে আমার স্প্রিংয়ের ক্ষেত্রে ইকুয়েশন অফ মোশন। বাট এটা কিন্তু তোমাদের নিশ্চিত মনে আছে এই কোয়েশনটা কীভাবে সলভ করেছিলাম। ফার্স্ট অফ অল আমি নিউটনের সেকেন্ড লটা ফলো করেছিলাম, হ্যাঁ। আর হরাইজেন্টালি ভাইব্রেটেড স্প্রিংয়ের ক্ষেত্রে নিউটনের সেকেন্ড লটা আমরা লিখবো কীভাবে, এফ ইকুয়াল টু এম এ তোমরা অলরেডি জানো, ইকুয়াল টু মাইনাস কে এক্স, তাই না? এটা এফ ইকুয়াল টু মাইনাস কে এক্স তোমরা জানো, হুকসের ল। সো এটা থেকে আমরা সলভ করে পরবর্তীতে আমরা এই ইকুয়েশনটা পেয়েছিলাম, তাই তো? আশা করি মনে আছে। আর এখানে ওমেগা, যেটা ওমেগা স্কোয়ার ইকুয়াল টু কে বাই এম। ফাইন। এরপরে আবার ভাইব্রেটিং স্প্রিংয়ের ক্ষেত্রেও কিন্তু আমরা একটা সলিউশন পেয়েছিলাম, যেটা ভার্টিক্যালি ভাইব্রেটিং স্প্রিং। তো এটার ক্ষেত্রে আমার মনে হয় একটু তোমাদের ফিগারটা দেখিয়ে দিই, তোমাদের একটু মনে পড়বে আর কি। ধরো একটা স্প্রিংয়ের ইনিশিয়াল যে লেন্থটা, ধরো আমি ধরলাম এল, পরবর্তীতে আমি যদি এটাকে এক্সটেনশন করাই আর কি, ধরো আগে এতটুকু ছিল, এরপরে আমার সিস্টেমটার ডেল এল পরিমাণে আমি এটাকে এক্সটেন্ড করলাম, তারপরে কী হবে, সিস্টেমটা অসিলেট করা শুরু করবে, তাই না? তো তখন কী হবে, সিস্টেমটার লেন্থটা আরও বেড়ে যাবে। তো আমরা এটুকু হচ্ছে এক্সটেন্ডেড। তো এই যে ডিসপ্লেসমেন্টটা, এটাকে আমি ধরলাম এক্স।
এবং নিচের দিকে যে ডিসপ্লেসমেন্টটা ওটাকে আমি পজিটিভ ধরে নিলাম। তো ইন দ্যাট কেস যেটা হবে যে তোমরা অলরেডি জানো যে যেহেতু স্প্রিংটা ঝুলানো আছে তো এটা গ্র্যাভিটেশনাল ফোর্স কাজ করছে, এবং যেটা তোমরা জানো এমজি। সো এটা সলিউশন করার পরে আমরা একটা ইকুয়েশন পেয়েছিলাম। বাট আগে আগে যেটা আর কি বলবো যে নিউটনের সেকেন্ড ল এই সিস্টেমটার ক্ষেত্রে যদি আমি লিখি তাহলে হবে এরকম দেখতে, এফ ইকুয়াল টু এমজি মাইনাস কে ডেল এল প্লাস এক্স, বা এরকম লিখতে পারি এমজি মাইনাস কে ডেল এল মাইনাস কে এক্স, তাই না? এটা কিন্তু আমি তোমাদেরকে দেখিয়েছিলাম। এখানে এমজি পজিটিভ বোঝা যাচ্ছে যেহেতু আমি নিচের দিকটাকে পজিটিভ ধরেছিলাম, সো এই কারণে এমজিটা পজিটিভ। সো এটাকে সলভ করার পরে আমি যে ইকুয়েশন অফ মোশন পেয়েছিলাম সেটা হচ্ছে এফ ইকুয়াল টু স্কোয়ার বাই ডিটি স্কোয়ার, সরি আমি একটু ভুল লিখেছি, এমডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার মাইনাস কে এক্স। একই কিন্তু ইকুয়েশন আমি পাচ্ছি এখানে যেটা সলভ করেছিলাম, বা এরকম লিখতে পারি ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। সেম, মানে যদি আমি সিস্টেমটাকে হরাইজন্টালি মুভ করাই বা আমি ভার্টিক্যালি মুভ করাই, দুইটার ক্ষেত্রেই কিন্তু আমার ইকুয়েশন অফ মোশন একই রকম থাকবে। এবং এই ইকুয়েশন অফ মোশনের একটা সলিউশনও আমি তোমাদেরকে দেখিয়েছিলাম, যে সলিউশনটা আমি কীরকম ছিল আশা করি মনে আছে। এক্স ইকুয়াল টু এ কজ ওমেগা টি প্লাস ফাই, আশা করি তোমাদের সলিউশনটাও মনে আছে। এবং এটা তোমার জেনারেল সলিউশন। হ্যাঁ, তো এটা দেখাচ্ছি না কীভাবে পেয়েছিলাম, আশা করি তোমাদের এটা মনে আছে। আর এখানে ফাইটা তো তোমরা বুঝতেই পারছো যে ফেজ অ্যাঙ্গেল ফাইটা। ওকে, তারপরে আমি যেটা করেছিলাম এগুলো সলভ করানোর পরে যে তোমাদের এনার্জিটা কী হবে একটা সিম্পল হারমোনিক অসিলেটরের ক্ষেত্রে। এনার্জি অফ সিম্পল হারমোনিক অসিলেটর, সিম্পল হারমোনিক অসিলেটরের ক্ষেত্রে এনার্জিটা কীরকম হবে আশা করি তোমাদের মনে আছে যে এই সিম্পল হারমোনিক অসিলেটরে তোমার দুইটা এনার্জি থাকবে, একটা হচ্ছে তোমার কাইনেটিক এনার্জি আর একটা পোটেনশিয়াল এনার্জি। এবং এটা এরকম ছিল ইকুয়াল টু কে প্লাস ইউ, কেটা তোমার হচ্ছে কাইনেটিক এনার্জি, যেহেতু সিস্টেমটা মুভ করছে তাই না, তো এর কাইনেটিক এনার্জি থাকবে। আর এখানে যেহেতু স্প্রিং আছে তো স্প্রিংয়ে তোমার একটা পোটেনশিয়াল এনার্জি স্টোর থাকবে স্প্রিংয়ের। হ্যাঁ, এবং সেই পোটেনশিয়াল এনার্জিটা বেসিক্যালি হচ্ছে তোমার ইকুয়াল টু ওয়ার্ক ডান, যে ওয়ার্ক ডানটা তোমার হচ্ছে এক্সটেন্ড বা কম্প্রেস করার জন্য সিস্টেমটাকে। সো ইকুয়াল টু কে প্লাস ইউ ইকুয়াল টু তোমার হাফ এম ডি স্কোয়ার প্লাস হাফ কে এক্স স্কোয়ার। ফাইন, তারপরে আমি ওই যে এই যে সলিউশন যেটা আমি তোমাদেরকে লিখে দেখলাম, এটাকে এক্স ইকুয়াল টু এ কস ওমেগা টি এই ফর্মটা অ্যাপ্লাই করে আমি আবার তোমার এই এনার্জিটা দেখেছিলাম সলভ করার পরে আসে এ ইকুয়াল টু হাফ কে এ স্কোয়ার। ওকে, তার মানে হচ্ছে এনার্জি প্রপোর্শনাল টু তোমার অ্যামপ্লিটিউড স্কোয়ার, হাফ অফ অ্যামপ্লিটিউড স্কোয়ার, রাইট? সো এরপরে আমি তোমাদের নিশ্চিত মনে আছে দুইটা গ্রাফ দেখিয়েছিলাম। একটা হচ্ছে তোমার যদি আমি এনার্জিটাকে টাইমের রেসপেক্টে প্লট করি তখন তোমার দুইটা টার্ম, যেহেতু দুইটা টার্ম, একটা হচ্ছে কাইনেটিক এনার্জি একটা পোটেনশিয়াল এনার্জি, তোমার ফিগারটা দেখতে এরকম ছিল, আশা করি মনে আছে। equal to constant, আর এটা তোমার হচ্ছে কাইনেটিক এনার্জি হাফ এম ডি স্কোয়ার, আর এটা তোমার পোটেনশিয়াল এনার্জি হাফ কে এক্স স্কোয়ার। ওকে, এই একটা গ্রাফ ছিল। আরেকটা গ্রাফ ছিল, আশা করি মনে আছে তোমাদের। গ্রাফটা দেখতে তোমার এরকম ছিল। গ্রাফটা যদি আমি এরকম কাইনেটিক এনার্জি আর পোটেনশিয়াল এনার্জিকে
তোমার এক্সের রেসপেক্টে তোমার যদি প্লট করি তাহলে দেখতে তোমার কীরকম হবে নিশ্চিত মনে হচ্ছে, যেহেতু কে ইকুয়াল টু ইউ ইকুয়াল টু হাফ কে এক্স স্কোয়ার, সো এটা বোঝা যাচ্ছে যে প্যারাবোলা ফর্মে আসবে ফিগারটা। এনার্জি ভার্সেস ডিসপ্লেসমেন্ট, আর আমরা যেহেতু জানি যে ইকুয়াল টু হাফ কে এক্স স্কোয়ার প্লাস হাফ এম বি স্কোয়ার, সো যদি এটা তোমার হচ্ছে পোটেনশিয়াল এনার্জি হয় তাহলে এটার যদি মানে অপোজিটটা হওয়া উচিত তোমার, মানে এই ফর্মে যেটা আর কি প্যারাবোলা ফর্মে যেটা পাচ্ছি আমি পোটেনশিয়াল এনার্জি, তাহলে কাইনেটিক এনার্জিটা এটা অপোজিটটা হবে, তাই না? ওকে, ইউ মাইনাস হাফ কে এক্স স্কোয়ার। ওকে ফাইন, তো দুইটা গ্রাফ আমার মনে হয় তোমাদের যেহেতু লেকচার পড়িয়েছিলাম তো মনে থাকবে। এরপর আমি যেটা পড়েছিলাম তোমাদের কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে যে সিম্পল হারমোনিক অসিলেটরটা যদি একটা সিস্টেমকে তখনই আমি সিম্পল হারমোনিক অসিলেটর বলবো যদি তার অ্যামপ্লিটিউডটা খুবই স্মল, তাই না? এটা আমি তোমাদেরকে কিন্তু বলেছিলাম। সো এখন যদি এরকম হয় যে একটা সিস্টেমকে নিলাম, আমি একটা সিস্টেম নিলাম আর কি, আমার সিস্টেমটার ম্যাসটাকে যদি আমি তার ইকুইলিব্রিয়াম পজিশন থেকে সরিয়ে নেই তাহলে কী হবে, তার রিস্টোরিং ফোর্স যেটা সেটা তাকে কী করবে, আবার তার ইকুইলিব্রিয়াম দিকে মানে ইকুইলিব্রিয়াম পজিশনের দিকে তাকে আবার ফিরিয়ে নিয়ে আসবে, তাই তো? তো যেটা হচ্ছে এই যে ম্যাচটা মুভমেন্ট হচ্ছে, হ্যাঁ, এই ম্যাচটা মুভমেন্টটা কিন্তু সে ফ্রিলি মুভ করতে পারছে না, তাই না? সে যেহেতু ম্যাচটা তোমার স্প্রিংয়ের সাথে লাগানো আর কি, তো এই ক্ষেত্রে কী করবে, স্প্রিংটা সে ফ্রিলি মুভ করতে পারছে না, এবং এই কারণে তোমার এই যে ম্যাচটা of the spring is said to be confined in a potential well. এখান থেকে কিন্তু তোমাদেরকে আমি ফার্স্টে পোটেনশিয়াল ওয়েলের একটা ধারণা দিয়েছিলাম। The mass of a spring is said to be confined in a potential well. এবং এই যে প্যারাবোলিক যে শেপটা আর কি পোটেনশিয়াল এনার্জি, the parabolic shape this potential well gives rise to simple harmonic motion. এরপরে তোমাদের আমার মনে হয় তোমাদের মনে আছে যে আমরা টেইলর এক্সপ্যানশন ইউজ করেছিলাম, এবং টেইলর এক্সপ্যানশন দিয়ে তোমাদেরকে কিন্তু আমরা আবার সেই যে যদি অ্যামপ্লিটিউড স্মল হয় তাহলে যে কোনো সিস্টেমই তোমার সিম্পল হারমোনিক অসিলেটিং সিস্টেম হয়, এটা তোমাদের কিন্তু টেইলর এক্সপ্যানশন দিয়ে আবার তোমাদেরকে দেখিয়েছিলাম, এবং আমার মনে হয় তোমাদের এই গ্রাফটা মনে আছে। ওকে, আর এটা হচ্ছে তোমার, এটা হচ্ছে একটা পোটেনশিয়াল ওয়েল, আর এটা হচ্ছে তোমার পোটেনশিয়াল সেকেন্ড যে গ্রাফটা আর কি, এনার্জি কার্ভ of a simple pendulum. ওকে, এখানে যে ডটেড লাইনটা এটা তোমার মানে যে এটা তোমার রিপ্রেজেন্ট করছে পোটেনশিয়াল এনার্জি অফ এ সিম্পল হারমোনিক অসিলেটর। ওকে, ফর হুইচ দ্য পোটেনশিয়াল এনার্জি ইজ প্রপোর্শনাল টু থিটা স্কোয়ার, যেখানে থিটাটা তোমার বলেছিলাম যে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট, ঠিক আছে? ওকে, এরপরে বলেছিলাম যদি তোমার স্মল অ্যাঙ্গুলার অ্যামপ্লিটিউড হয় or small angular displacements বা or amplitude বলি আর কি,
these two curves will overlap. That means simple pendulum behaves as a simple harmonic oscillator. ওকে, আশা করি তোমাদের এটুকু মনে আছে, যেহেতু এটা তোমাদের ভালো করেই পড়িয়েছিলাম। আচ্ছা, এরপরে আমরা কি পড়েছিলাম, যে এরপরে দেখেছি আমরা হচ্ছে যেহেতু সিম্পল পেন্ডুলামের কথা এখানে নিয়ে এসেছি, তো এরপর আমরা কিন্তু সিম্পল পেন্ডুলামের আমরা ইকুয়েশন অফ মোশন সলভ করেছি, মানে বের করেছিলাম। তো সিম্পল পেন্ডুলামের ক্ষেত্রে পেন্ডুলাম, ওকে, আমরা একটু ফিগারটা একটু এঁকে দেখাই তোমাদেরকে, তাহলে একটু ভালো করে মনে পড়বে। আমি বেশি ব্যাখ্যা দিচ্ছি না, কারণ তোমাদেরকে লেকচার দেওয়ার সময় আমি খুব ভালো করে এগুলো বুঝিয়েছিলাম। ওকে, এটা হচ্ছে লেন্থটা তোমার। ওকে, এবং এটা সলভ করার পরে আমরা এই সিস্টেমটার ক্ষেত্রে যদি নিউটনের সেকেন্ড ল আমরা ফলো করি, তখন আমরা কিন্তু পাচ্ছিলাম ডি স্কোয়ার থিটা বাই ডিটি স্কোয়ার। যেহেতু এখানে কিন্তু তোমার ডিসপ্লেসমেন্ট যেটা আমরা এক্স লিখেছিলাম স্প্রিংয়ের ক্ষেত্রে, এখানে কিন্তু ডিসপ্লেসমেন্টটা চেঞ্জ হয়ে কী হয়ে যাবে, এল থিটা হয়ে যাচ্ছে। হ্যাঁ, ডিসপ্লেসমেন্ট এক্সের জায়গায় আমরা এল থিটা লিখছি। সো ফাইন। এবং এখানে হচ্ছে তোমার কিন্তু আগে যে সিস্টেমটা, মানে যখন স্প্রিংয়ের ক্ষেত্রে হরাইজন্টালি ছিল, তখন কিন্তু তোমার কোনো ধরনের এই যে এমজি, যেটা গ্র্যাভিটেশনাল ফোর্সের কারণে যেটা পাচ্ছি আমি ফোর্স, ওটা কিন্তু ছিল না, কিন্তু এখন এটা আমাদের থাকবে, প্লাস একটা ট্যানজেনশিয়াল ফোর্সও থাকছে এমজি সাইন থিটা। সো ফাইনালি আমরা এরকম একটা ফর্মে নিউটনের সেকেন্ড অবটেন করেছিলাম। ওকে, এরপরে আবার তোমাদেরকে এটাও নিশ্চিত মনে আছে, বলেছিলাম যদি স্মল অ্যাঙ্গেল হয়, ইন দ্যাট কেস সাইন থিটাটাকে কিন্তু আমরা প্রপোর্শনাল টু থিটা লিখতে পারি, সো মাইনাস জি এল থিটা। এবং যদি আমরা ওমেগাটাকে ইকুয়াল টু রুট জি বাই এল লিখি, তাহলে ফাইনালি আমরা যেটা পাবো, জি স্কোয়ার থিটা, সরি ডি স্কোয়ার থিটা বাই ডিটি স্কোয়ার ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কোয়ার থিটা। সেই একই রকম ফর্মে কিন্তু আমরা আবার সিম্পল পেন্ডুলামের ক্ষেত্রেও একই টাইপের ইকুয়েশন অফ মোশন পাচ্ছি, জাস্ট ক্যারেক্টারগুলো কিছুটা চেঞ্জ হচ্ছে, তাই না? যেমন এখানে থিটা চলে আসছে, আগে আমাদের এক্স ছিল। ওয়ান, এরপরে আমরা এই সিস্টেমটার ক্ষেত্রে কিন্তু আবার, মানে এই সিম্পল পেন্ডুলামের ক্ষেত্রেও কিন্তু আমরা এনার্জিটা বের করেছিলাম। এনার্জিটা কী ছিল? এনার্জি অফ সিম্পল পেন্ডুলাম আশা করি মনে আছে। আমরা একটা সলভ করার পরে সিম্পল পেন্ডুলামের ক্ষেত্রে ছবিটা দেখাই, ছবিটা দেখালে একটু মনে পড়বে, বাট আমি তোমাদেরকে ব্যাখ্যা করছি না ছবিটার ভিতরে, কারণ খুবই ভালো করে তোমাদেরকে এগুলো আমি ব্যাখ্যা করেছিলাম। সো স্কিপ করছি আমি ওই পার্টটুকু, ছবিটা দেখলেই তোমরা বুঝতে পারবে। মাইনাস ওয়াই, লেন্থ এল, এইটুকু ডিসপ্লেসমেন্ট যেটা, এটাকে আমি বলেছিলাম ওয়াই। ওকে, আর এটাকে বলেছিলাম এক্স। ওকে, এবং এটার ক্ষেত্রে দুইটা ইকুয়েশন আসছে, এটা যদি আমি সলভ করি জিওমেট্রিক্যাল ফর্মে, একটা হচ্ছে তোমার এল স্কোয়ার এল মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, এটা হচ্ছে টু এল ওয়াই ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। এই দুটো আবার সলভ করার পরে ফাইনালি আমি একটা এরকম ফর্মে পেয়েছিলাম এক্স স্কোয়ার বাই টু এল, যদি কন্ডিশন আছে তোমরা একটু দেখে নিও লেকচারটা আগের। এবং ফাইনালি এনার্জি যেটা পেয়েছিলাম আমি ইকুয়াল টু হাফ এম ডি স্কোয়ার প্লাস হাফ এম জি এক্স স্কোয়ার বাই এল, এরকম একটা ফর্মে আমি এনার্জি বের করতাম সিম্পল পেন্ডুলামের ক্ষেত্রে। এবং এই যে এনার্জি পার্টটা, এই জিনিসটাকে অ্যাপ্লাই করে আমি এনার্জি এটা পেয়েছিলাম তোমার হাফ এম জি এ স্কোয়ার বাই এল। এবং এটা যদি আমি বসানোর পরে এরকম একটা ফর্ম আসছিল, এম জি এ স্কোয়ার বাই এল ইকুয়াল টু এম ভি
স্কোয়ার প্লাস mgx² বাই এল। আশা করি তোমাদের মনে আছে। তো এটার পরে আমরা হচ্ছে ভেলোসিটি এখান থেকে সলভ করে পেয়েছিলাম v ইকুয়াল টু dx বাই dt ইকুয়াল টু রুট জি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই এল। ফাইন। তো এটাকে আবার তোমরা যে ভেলোসিটি যেটা পাচ্ছি এই ফর্মটাকে আমি আবার সলভ করেছিলাম, আমার মনে তোমরা দেখলেই বুঝতে পারো ইন্টিগ্রেশনের মাধ্যমে, এবং ফাইনালি গিয়ে আমি একটা সলিউশন পেয়েছিলাম সিম্পল পেন্ডুলামের ক্ষেত্রে এক্স ইকুয়াল টু এ সাইন রুট জি এল জি প্লাস 5। ওকে, তো এটা হলো তোমার সিম্পল পেন্ডুলামের ক্ষেত্রে এনার্জিটা কীরকম হবে এটা, প্লাস হচ্ছে তোমার আমরা সলিউশনটা পেয়ে গেছি কী ফর্মে থাকবে সিম্পল পেন্ডুলামের ক্ষেত্রে। এরপর তোমার পড়েছিলাম ফিজিক্যাল পেন্ডুলাম। আচ্ছা, ফিজিক্যাল পেন্ডুলামের ক্ষেত্রেও কিন্তু আমরা আবার একটা জেনারেল সলিউশন পেয়েছিলাম, এবং যেহেতু এটা ফিজিক্যাল পেন্ডুলাম তার মানে তোমার সবচেয়ে ভালো এক্সাম্পল হচ্ছে তোমরা জটিল দোলকের এক্সপেরিমেন্ট করেছো, তাই না? সো ওটার কথা যদি বিবেচনা করো তাহলে নিশ্চিত বোঝা যাচ্ছে ওখানে একটা কিন্তু রোটেশনাল, যেহেতু এটা রোটেশন করছে আর কি, রোটেশন থাকবে এই সিস্টেমের। তো এখানে একটা নতুন ক্যারেক্টার আসছে, সেটা হচ্ছে টর্ক, এবং টর্কটা আসার পরে তোমার নিউটনের সেকেন্ড ল এটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, এবং চেঞ্জ হয়ে তোমার, আমি আর ফিগারটা আঁকছি না, ফর্মুলাটা তোমার চেঞ্জ হয়ে এরকম একটা রূপ নেবে যেহেতু টর্ক আছে, এবং এটাকে আমরা আবার পরবর্তীতে সলভ করে ফাইনালি গিয়ে একটা জেনারেল সলিউশন পেয়েছিলাম, সেটা হচ্ছে ডি স্কোয়ার থিটা বাই ডিটি স্কোয়ার ইকুয়াল টু -3g বাই 2l থিটা। এখানে তোমার ওমেগা যেটা সেটা হচ্ছে 3g বাই 2l। তোমরা এটা বইতে দেখলেই পাবে। আর ওকে ফাইন, তো এটা এগুলো হচ্ছে আমাদের প্রথম যে চ্যাপ্টার সিম্পল হার্মোনিক মোশন, এগুলো হচ্ছে সব বইটার ভিতরে ইনক্লুডেড। তো যাই হোক, এরপর আমরা সেকেন্ড লেকচার মানে সেকেন্ড লেসন যেটা, সেটা হচ্ছে তোমার ড্যাম্পিং নিয়ে ছিল। আমার আশা করি তোমাদের মনে আছে, দ্য ড্যাম্পড হার্মোনিক অসিলেটর। ড্যাম্পড হার্মোনিক অসিলেটর তো আগের যে চ্যাপ্টারটা সিম্পল হার্মোনিক মোশনের, ওখানে তোমাদের কিন্তু আমি একটা জিনিস বলতে ভুলে গিয়েছি, যে সেটা হচ্ছে এই যে কটা সিস্টেম, এই যে সিম্পল পেন্ডুলাম বা কম্পাউন্ড পেন্ডুলাম বা তোমার স্প্রিংয়ের যে এক্সাম্পলগুলো দিলাম আমি, প্রত্যেকটাই কিন্তু আমি কোনো ধরনের ড্যাম্পিংটা কেন আসে, ফ্রিকশনের জন্য। আমি কোনো ধরনের ফ্রিকশন কিন্তু নেগলেক্ট করছি, আমি কোনো চিন্তা করে আমরা মানে ক্যালকুলেশন সুবিধার জন্য এরকম ধরে নিয়েছি যে কোনো ধরনের ফ্রিকশন নেই, বাট এটা তো আসলে রিয়েল কেস না। রিয়েল কেস হচ্ছে অবশ্যই ফ্রিকশন থাকবে সিস্টেমে, এবং ফ্রিকশন থাকার কারণে তার কি হবে, যে একটা সিস্টেম যে কন্টিনিউয়াসলি সুন্দর করে অসিলেট করছিল তার তখন আর মোশনটা আস্তে আস্তে করে কমে যাবে, কারণ তখন তার এনার্জিটা লস হতে থাকবে, ডিসিপিট হতে থাকবে ডিসিপিটিভ ফোর্সের কারণে। সো এই কারণে যেটা হবে, তোমার মোশন কমে যাওয়ার কারণে আস্তে আস্তে একটা ড্যাম্পিং, ওই জিনিসটাকে আসলে অ্যাকচুয়ালি ড্যাম্পিং বলে, যে আস্তে আস্তে অসিলেশনটা স্লো হয়ে যাচ্ছে। তো সব ধরনের রিয়েল অসিলেটিং সিস্টেমই তোমার ড্যাম্পিং ফোর্স মানে ফোর্সের সাবজেক্টেড হবে, এবং তোমার সব ধরনের অসিলেটিং সিস্টেমই এনার্জি কিন্তু লস করে, তাই না? সো যাই হোক, এই মানে ড্যাম্পড হার্মোনিক অসিলেটরের ক্ষেত্রে কিন্তু আমার মনে আছে তোমাদেরকে আমি সবগুলো কেসে সলিউশন করেছিলাম, যে আগে যে একটা ফর্ম ছিল ইকুয়েশন, ওখানে একটু চেঞ্জ আসবে, তাই না? নিউটনের যে সেকেন্ড লটা, ওটার ক্ষেত্রে একটু চেঞ্জ আসবে, কারণ এখানে নতুন আরেকটা ফোর্স আসবে যেটার নাম হচ্ছে তোমার ড্যাম্পিং ফোর্স। এবং ড্যাম্পিং ফোর্সটা কিন্তু আমি লিখেছিলাম, আশা করি তোমাদের মনে আছে, এফডি ইকুয়াল টু মাইনাস বিভি। তো আমি তোমাদের বলেছিলাম যে আমরা ভিএস স্কোয়ার দিয়েও কিন্তু লিখতে পারি, বাট আমরা ক্যালকুলেশন সুবিধার জন্য এখানে শুধুমাত্র মাইনাস বিভি লিখেছি, তাই না? সো এটার ক্ষেত্রে ড্যাম্পড হার্মোনিক অসিলেটরের ক্ষেত্রে তোমার নিউটনের সেকেন্ড লটা কিন্তু একটু চেঞ্জ হয়ে যাবে, এফ ইকুয়াল টু এম এ ইকুয়াল টু মাইনাস কে এক্স প্লাস একটা টার্ম আসছে যেটা বিভি। এটা কিন্তু আমি বলছি তোমার স্প্রিংয়ের জন্য, এবং কখন হবে, যদি স্প্রিং সিস্টেমটাকে আমি কোনো একটা লিকুইডের ভিতর নিলাম যার ভিসকোসিটি অনেক বেশি। তো তোমাদের আমার মনে হয় বলেছিলাম যে যদি সিস্টেমটা যে লিকুইডে নিলাম ওই লিকুইডটার ভিসকোসিটি যত বেশি থাকবে
তত কিন্তু তার মুভমেন্টের মানে ওই সিস্টেমের মুভমেন্টের প্রবলেম হবে, কারণ যত ভেলোসিটি হাই হবে ওই সিস্টেমের লিকুইডের ভিতরে তত তার ফ্রিকশনাল ফোর্সটা বেশি হবে, তাই না? ফ্রিকশনাল ফোর্স যদি বেশি হয় তাহলে তার ড্যাম্পিংটাও কিন্তু ইনক্রিজ করবে। সো ওকে, এই জিনিসটাকে সলভ করে আমরা কিন্তু দেখেছিলাম যে ইকুয়েশন অফ মোশনটা যদি অসিলেটিং সিস্টেমে ড্যাম্পিং থাকে তাহলে ইকুয়েশন অফ মোশনটা চেঞ্জ হয়ে আমরা এরকম লিখেছিলাম dt স্কোয়ার প্লাস গামা dx বাই dt প্লাস ওমেগা নট স্কোয়ার এক্স ইকুয়াল টু 0। এই ফর্মে আমরা জেনারেল ইকুয়েশনটা পেয়েছিলাম। ওকে, আর এখানে ওমেগা নটটা হচ্ছে তোমার ন্যাচারাল ফ্রিকোয়েন্সি। ন্যাচারাল ফ্রিকোয়েন্সি বলছে এই কারণে যদি সিস্টেমটা মানে যে অসিলেটিং সিস্টেম এর ফ্রিকোয়েন্সি যেটা আমরা পাচ্ছি এটা কোনো ধরনের ড্যাম্পিং যদি না থাকে তখন ওই ফ্রিকোয়েন্সিটাকে আমি বলছি ন্যাচারাল ফ্রিকোয়েন্সি। এটা একটু মনে রাখো, কারণ পরবর্তীতে কিন্তু লেকচারগুলোতে আমার এই জিনিসটা বারবার মনে করেই দিতে হবে তোমাদেরকে যে হ্যাঁ কোনটা ন্যাচারাল ফ্রিকোয়েন্সি। ওকে, এখন এই ড্যাম্পিং যেটা আর কি আমরা কিন্তু 3 ধরনের কেস পড়েছিলাম। হ্যাঁ, একটা হচ্ছে তোমার লাইট ড্যাম্পিং, তোমার হেভি ড্যাম্পিং, হেভি বা ওভার ড্যাম্পিং, আর একটা হচ্ছে তোমার ক্রিটিক্যাল ড্যাম্পিং। তো লাইট ড্যাম্পিংয়ে যেটা হয়েছে যে তোমার অসিলেশন থাকবে সিস্টেমটা তার ইকুইলিব্রিয়াম পজিশনে ফিরে আসবে, স্টেবল হবে, কিন্তু সে অসিলেশন আস্তে আস্তে কমে যাবে, তার এনার্জি লস হবে, তাই না? আমার মনে হয় তোমাদের মনে আছে। এবং লাইট ড্যাম্পিংয়ের জন্য তোমাদের কিন্তু একটা লাইট ড্যাম্পিং ইউজ করে মানে লাইট ড্যাম্পিংয়ের জন্য আশা করি তোমাদের মনে আছে আমি একটা জেনারেল সলিউশন নিয়ে এসেছিলাম a naught exponential gamma t by 2 cos omega t। এখানে এক্সপোনেনশিয়াল আগের যে সলিউশনটা ছিল আমরা কি পড়েছিলাম উইদাউট ড্যাম্পিং, যেটা x equal to a cos omega t শুধু এরকম ছিল, বাট এখানে একটা এক্সট্রা পার্ট আসছে এক্সপোনেনশিয়াল কারণ যে ধর একটা অসিলেটিং সিস্টেম সেটা তোমার কি করবে আস্তে আস্তে সে অসিলেট করতে করতে থেমে যাবে, তাই না? তো এই যে এটা কি হচ্ছে তার আস্তে আস্তে এক্সপোনেনশিয়াল ডিক্রিজ করছে, তাই না, এই যে অসিলেশনটা। তো এই কারণে হচ্ছে যেহেতু এক্সপোনেনশিয়াল ডিক্রিজ করছে এই কারণে এই এক্সপোনেনশিয়াল পার্টটা আমাদের জেনারেল সলিউশনে ইনক্লুড করতে হয়েছে। তারপরে তোমার আশা করি মনে আছে লাইট ড্যাম্পিংয়ের জন্য আমি একটা ফর্মুলা নিয়ে এসেছিলাম লন am বাই am প্লাস 1 ইকুয়াল টু গামা টি বাই 2। ওকে, এটা গেলো তোমার লাইট ড্যাম্পিংয়ের কথা। তো এরপরে আমি হচ্ছে আমাদের হেভি ড্যাম্পিংয়ের কথা বলবো। নিশ্চিত মনে আছে হেভি ড্যাম্পিংটা কি? হেভি ড্যাম্পিংয়ের ক্ষেত্রে তোমার সিস্টেমটা রিটার্ন করবে তার ইকুইলিব্রিয়াম পজিশনে খুবই স্লোলি, ভেরি স্লোলি, এবং কোনো ধরনের অসিলেশন ছাড়া। তার মানে বোঝাচ্ছে যে তোমার হেভি ড্যাম্পিংয়ের ক্ষেত্রে ওই সিস্টেমটা ডিগ্রি অফ ড্যাম্পিং খুবই খুবই লার্জ। ওকে, সো হেভি ড্যাম্পিংয়ের ক্ষেত্রে তোমাদের আমার মনে হয় একটা জেনারেল সলিউশন আমি ধরে নিয়েছিলাম x ইকুয়াল টু এক্সপোনেনশিয়াল মাইনাস বিটা টি এফ অফ টি। এখানে কজ বা সাইনের কোনো পার্ট নেই এই কারণে, কারণ আমি বলেছি এখানে কোনো ধরনের অসিলেশন থাকবে না, এই কারণে তোমার এখানে কোনো ধরনের কজ বা সাইনোসয়েডাল কোনো ফাংশন নেই। ওকে, তারপরে আমরা এটাকে সলিউশন করে পরবর্তীতে যে হেভি ড্যাম্পিংয়ের ক্ষেত্রে জেনারেল সলিউশন পেয়েছিলাম সেটা ছিল এরকম ফর্মে ডি স্কোয়ার বাই ডিটি স্কোয়ার ইকুয়াল টু এখানে অনেক কিছু লিখেও দিয়েছিলাম সলিউশন কীভাবে করে, কিন্তু তোমাদের আগে লেকচারগুলো দেখলেই বুঝতে পারবে। আচ্ছা, এটা গেল তোমার, এটা তোমরা একটু নিজে দেখে নিও বাসায়। ফাইনালি তোমার ক্রিটিক্যাল ড্যাম্পিং কখন হয়? যদি তোমার সিস্টেমটা তার ইকুইলিব্রিয়াম মানে আমি সিস্টেমটাকে ডিসপ্লেস করলাম, হ্যাঁ, ডিসপ্লেস করার পর যদি সিস্টেমটা রিটার্ন করে তার ইকুইলিব্রিয়াম পজিশনে ইন দ্য শর্টেস্ট পসিবল টাইম উইদাউট এনি অসিলেশন, তাহলে ওই সিস্টেমটাকে আমি বলবো যে হ্যাঁ এটা কি এই সিস্টেমটা ক্রিটিক্যাল ড্যাম্পিং হয়েছে। হ্যাঁ, তো যেহেতু তোমার কোনো ধরনের অসিলেশন নেই এবং খুবই শর্টেস্ট পসিবল টাইমে ফিরে আসছে, এই কারণে তোমার ক্রিটিক্যাল ড্যাম্পিংয়ের জন্য আমরা ইকুয়েশন মোশনটা হবে ডি স্কোয়ার বাই ডিটি স্কোয়ার ইকুয়াল টু 0, এবং তার সলিউশনটা হবে কি এই যে ইকুয়েশন মোশনের এফ ইকুয়াল টু এ প্লাস বিটি। ফাইন, এটা কিন্তু আমি সুন্দর করে যদি আমি গ্রাফ আঁকি এই তিনটা কন্ডিশনের গ্রাফটা একটু
খেয়াল করে দেখো, এটা খুবই ইম্পর্টেন্ট একটা গ্রাফ, সারা জীবনে এই গ্রাফটা মনে রাখতে হবে। ওকে, ফার্স্টে হচ্ছে আমি লাইট ড্যাম্পিংটাই করছি। ওকে, এরপরে তোমার ক্রিটিক্যাল ড্যাম্পিংটা যদি আমি করি, ওকে, এরপর যদি আমি হেভি ড্যাম্পিংটা আঁকি, এটা হচ্ছে হেভি ড্যাম্পিং, এটা তোমার ক্রিটিক্যাল ড্যাম্পিং, এটা তোমার লাইট ড্যাম্পিং। ওকে, আচ্ছা, এরপরে হচ্ছে আমরা কি করেছিলাম, এই যে ড্যাম্পড হারমোনিক অসিলেটরের ক্ষেত্রে আমি তোমাদেরকে একটু আগেই বললাম যে এনার্জি লস করে। তো এই এনার্জি লসের রেটটা কীরকম হবে এটা তোমাদের সলভ করেছিলাম। রেট অফ এনার্জি লস, আগে যেটা আমরা কী ছিল, দুইটা ছিল, একটা হচ্ছে পোটেনশিয়াল এনার্জি, কাইনেটিক এনার্জি। পোটেনশিয়াল এনার্জিটা তোমার হাফ কে এক্স স্কোয়ার, আর কাইনেটিক এনার্জি হাফ এম ভি স্কোয়ার। তো পরবর্তীতে যদি আমি একটু আগে যে সলিউশনটা লিখলাম আর কি, হেভি ড্যাম্পিংয়ের, সরি লাইট ড্যাম্পিংয়ের জন্য যেটা বের করেছিলাম একটু আগে, গামা টি বাই 2 কজ ওমেগা নট টি, এইটা যদি আমি বসিয়ে সলভ করি, মানে সলভ কোথায় কোথায় বসাবো, এনার্জি যে ফর্মটা এক্স ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার প্লাস হাফ কে এক্স স্কোয়ার, এটা যদি এখানে বসাই, তাহলে বসানোর পরে ফাইনালি দেখা যাবে যে এরকম একটা পার্ট আসছে, ইকুয়াল টু হাফ কে এম স্কোয়ার এক্সপোনেনশিয়াল মাইনাস গামা টি, বা আমরা লিখতে পারি ইকুয়াল টু ই নট এক্সপোনেনশিয়াল গামা মাইনাস গামা টি। ওকে, তার মানে হচ্ছে এনার্জিটা আস্তে আস্তে লস করবো, তাই না? আগে যে ইনিশিয়াল এনার্জিটা ছিল, নতুন যে এনার্জিটা পাবো সেটা আস্তে দেখা যাবে যে এক্সপোনেনশিয়ালি ডিক্রিজ করছে। ফাইন, তো এটা হচ্ছে তোমার রেট অফ এনার্জি লস। ওকে, এরপরে আমি এই চ্যাপ্টারে কী পড়েছিলাম, আমার মনে হয় তোমাদের একটা জিনিস মিস করেছি প্রথম চ্যাপ্টারে কিন্তু আমি এটা তোমার সার্কিট, মানে ইলেকট্রিক্যাল সার্কিটে যে অসিলেশন হয় এটা দিয়ে কিন্তু তোমাদের একটা ইকুয়েশন অফ মোশন বের করেছিলাম। যাই হোক, ওটা এখন আর ডিসকাস করছি না। এই সেকেন্ড চ্যাপ্টারেও কিন্তু যে মানে যেহেতু প্রত্যেকটা সিস্টেমই ড্যাম্পিং থাকে, তার মানে ওই ইলেকট্রিক্যাল সিস্টেমটাও ড্যাম্পিং থাকবে। তো ওই সিস্টেমের ক্ষেত্রে ইকুয়েশন অফ মোশনটা একই রকম, জাস্ট ফ্যাক্টরগুলো কিছুটা চেঞ্জ হয়। সো ড্যাম্পড ইলেকট্রিক্যাল অসিলেশনস, ওকে, ছবিটা একটু এঁকে দেখাই। ক্যাপাসিটর থাকবে, রেজিস্ট্যান্স, ইন্ডাক্টর। ওকে, এই সিস্টেমটার ক্ষেত্রে তোমার অবশ্যই অসিলেশন থাকবে। তো এই সিস্টেমটা সলভ করার পরে আমার মনে হয় তোমাদের মনে আছে আমরা এরকম একটা ফর্মে ইকুয়েশন পেয়েছিলাম, ডি কিউ বাই ডিটি প্লাস কিউ বাই সি ইকুয়াল টু 0। হ্যাঁ, এটা কিন্তু আইডেন্টিক্যাল ফর্মই, কিন্তু তোমার ড্যাম্পিংয়ের যে ইকুয়েশনটা আমি লিখেছিলাম, যদি ওই ইকুয়েশন অফ মোশন অফ ড্যাম্পড হারমোনিক অসিলেটরের সাথে এই যে ইলেকট্রিক্যাল অসিলেটর, এটা যদি আমি কম্পেয়ার করার পর দেখা যাবে যে এটা সলিউশন আসছে টু কিউ নট এক্সপোনেনশিয়াল আর টি বাই 2L cos LC মাইনাস আর স্কোয়ার বাই 4L স্কোয়ার। আচ্ছা, এটা কিন্তু তোমার সলিউশন আসছে। হ্যাঁ, ওকে, এবং তোমার ওমেগা যেটা ইলেকট্রিক্যাল সিস্টেমের জন্য, ওমেগা স্কোয়ার ইকুয়াল টু, একটু চেঞ্জ হবে এখানে, 1/LC মাইনাস আর স্কোয়ার বাই 4X স্কোয়ার। ফাইন, তো এটা হচ্ছে তোমার সেকেন্ড চ্যাপ্টার। তো ঠিক আছে, এরপরে আসো আমরা যেটা মূল আর কি, যেটা রিয়েল লেকচার আজকে রেকর্ডিংয়ের, ফোর্সড অসিলেশনস। ফার্স্ট অফ অল আমার তোমাদেরকে একটু ব্যাখ্যা করতে হবে যে ফোর্সড অসিলেশনটা কী। অ্যাকচুয়ালি বোঝাই যাচ্ছে যে
আমি যদি এতক্ষণ আমি যেগুলো বলছিলাম যে এগুলোতে কিন্তু আমি কোনো ধরনের ফোর্সের কথা উল্লেখ করিনি, যে কোনো ফোর্স দিয়ে আমি সিস্টেমটাকে চাচ্ছি এটা নিয়ে কিন্তু আমি কিছু বলি। বাট যদি এরকম হয় আমি একটা সিস্টেমকে ফোর্স দিয়ে কন্টিনিউয়াসলি করাচ্ছি, ওই ক্ষেত্রে যে অসিলেশনটা পাবো আর কি, এটাকে বলে ফোর্সড অসিলেশন। তো যেটা হচ্ছে বোঝা যাচ্ছে নামটা এই কারণে এসে দেওয়া, ফোর্সড অসিলেশন। ওকে, তো যেটা বলছিলাম যে ফোর্সড অসিলেশন যেটা আর কি, এটা আমি বাইরে থেকে ফোর্স অ্যাপ্লাই করে একটা সিস্টেমকে কন্টিনিউয়াসলি পিরিয়ডিক্যালি অসিলেট করাচ্ছে। তো এই যে অ্যাপ্লাইড ফোর্স যেটা, সেটাকে বলা হয় তোমার ড্রাইভিং ফোর্স। ড্রাইভিং ফোর্স। তো ফোর্স ভাইব্রেটিং সিস্টেমের ক্ষেত্রে সবচেয়ে ভালো এক্সাম্পল যদি আমি দিই, তো তোমরা ছোটোবেলায় অনেকেই হচ্ছে দোলনায় চড়েছে, এখনও চড়ো অনেকে। তো দোলনাটা সবচেয়ে ভালো এক্সাম্পল। ধরো কোনো বাচ্চা দোলনায় বসলো আর পিছন থেকে কেউ যদি কন্টিনিউয়াসলি তাকে দোলানো শুরু করলো, এই যে জিনিসটা কন্টিনিউয়াসলি তাকে পুশ করা হচ্ছে বাইরে, মানে অ্যাপ্লাই করা হচ্ছে, পুশ দেওয়া হচ্ছে, সে দুলতে থাকছে। তো এটা হচ্ছে তোমার ফোর্সড ভাইব্রেটিং সিস্টেম, এটা সবচেয়ে ভালো এক্সাম্পল। আর আরও একটা সিস্টেম হচ্ছে তোমরা নিশ্চিত পেন্ডুলাম ঘড়ি দেখেছো, তাই না? দেয়ালে টানানো থাকে, বিশেষ করে আগের যুগে বেশি দেখা যেত, এখন তো একটু কম দেখা যায়। তো এই যে কন্টিনিউয়াস মেকানিক্যাল সিস্টেমটার কারণে যে কন্টিনিউয়াসলি তোমার পেন্ডুলামটা দুলছে, এটাও কিন্তু তোমার ফোর্সড অসিলেশন সিস্টেমেরই একটা এক্সাম্পল। তো এখন আমরা কী কী ক্যারেক্টারিস্টিক্স থাকবে আর কি ফোর্সড অসিলেটিং সিস্টেমের জন্য। তো ফার্স্ট অফ অল এই যে আমি বললাম যে আমি বাইরে থেকে ফোর্স দিব, তো আমি একটা এক্সাম্পল ধরে নিই আর কি। ধরো সিম্পল পেন্ডুলাম। তো সিম্পল পেন্ডুলামের কী হবে, আমি যদি ফোর্স দিই আর কি, ফোর্স অ্যাপ্লাই করার পরে সে যদি এই যে অ্যাপ্লাইড ফোর্সটা, এটার যে ড্রাইভিং ফ্রিকোয়েন্সি, মানে একটু বললাম এটা ড্রাইভিং ফোর্স, তো এই অ্যাপ্লাইড ফোর্সের ড্রাইভিং ফ্রিকোয়েন্সিটা যদি কম্পারেটিভলি অনেক কম থাকে, তাহলে এই সিম্পল পেন্ডুলামটা, অবশ্যই একটা পয়েন্ট অফ সাসপেনশন আছে, তাই না? সিস্টেমটা তো মানে যে সিম্পল পেন্ডুলামটা তো তোমার হচ্ছে একটা পয়েন্ট থেকে ঝুলানো থাকে, তাই না? তো এটাকে বলবো পয়েন্ট অফ সাসপেনশন। তো যদি আমি ফ্রিকোয়েন্সিটা অনেক কম থাকে অ্যাপ্লাইড ফোর্সের, ওই ক্ষেত্রে তোমার যে ম্যাসটা পেন্ডুলামের ওইটা এবং তোমার পয়েন্ট অফ সাসপেনশন এটাও কিন্তু মুভ করবে। পয়েন্ট অফ সাসপেনশনটা কারণ এখান থেকে ধরো এরকম একটা সিস্টেম, এটা মুভ করবে। হ্যাঁ, তো এই যে পয়েন্ট অফ সাসপেনশনের মুভমেন্ট আর যে ম্যাসটা মুভের ডিরেকশনটা দুইটারই একই দিকে থাকবে। এবং দুইটার ক্ষেত্রে যদি ফ্রিকোয়েন্সি, আবারও বলছি, যদি ফ্রিকোয়েন্সি কম থাকে তাহলে এই ক্ষেত্রে ম্যাস অ্যান্ড the point of suspension both will move in the same direction. That means they will have the same amplitude and they will move, বা বলতে পারো they will be in phase, they will be the same phase. ওকে, তো এটা একটা কথা আর কি। কিন্তু এখন যদি আমি সিস্টেমটার ড্রাইভিং ফোর্স যেটা, এটা যদি আমি আস্তে আস্তে বাড়াতে থাকি, তখন দেখা যাবে যে অ্যাম্পলিটিউডটাও তোমার আস্তে আস্তে ইনক্রিজ করতে থাকবে। এবং একসময় দেখা যাবে এই যে একটু আগে বললাম যে ম্যাসটা সিস্টেমের আর হচ্ছে পয়েন্ট অফ সাসপেনশন তোমার অ্যাম্পলিটিউড একই থাকবে, কিন্তু যদি ফ্রিকোয়েন্সি বেশি থাকে তখন কিন্তু তোমার অ্যাম্পলিটিউডটা ম্যাসের তখন অনেক বেশি হয়ে যাবে পয়েন্ট অফ সাসপেনশন সেটা থেকে আর কি। তো তো ম্যাক্সিমাম অ্যাম্পলিটিউড কখন হবে পেন্ডুলামটার, মানে সিম্পল পেন্ডুলামের ম্যাক্সিমাম অ্যাম্পলিটিউড তখনই হবে যদি পেন্ডুলামটা তোমার প্রায় ক্লোজ টু যে ন্যাচারাল ফ্রিকোয়েন্সির কথা বললাম, মানে ওমেগাটা সিস্টেমটার ক্লোজ টু তোমার ন্যাচারাল ফ্রিকোয়েন্সিতে যদি মুভ করা শুরু করে, তখন তোমার ওই সিস্টেমের অ্যাম্পলিটিউড হাইয়েস্ট হবে। তো ওই সময় সিস্টেমটাকে বলা হবে, দ্য সিস্টেম উইল বি কল্ড
ইন রেজোন্যান্স, ওই সিস্টেমটা তখন রেজোন্যান্সে থাকবে আর কি। তোমরা নিশ্চয়ই জানো রেজোন্যান্স কাকে বলে। যদি দুইটা সিস্টেমের যদি ফ্রিকোয়েন্সি প্রায় কাছাকাছি রকমের হয় তখন হচ্ছে কী করবে, অনেক হায়েস্ট অ্যামপ্লিটিউড নিয়ে সেকেন্ড সিস্টেমটা মুভ করা শুরু করবে আর কি। অ্যামপ্লিটিউড অনেক বেশি হবে, ইন্টেন্সিটি অনেক বেশি হয় রেজোন্যান্সে থাকা অবস্থায়। তো যাই হোক, তো এই যে রেজোন্যান্সের কথা বললাম, তার মানে হচ্ছে রেজোন্যান্স ফ্রিকোয়েন্সিতে গেলেই আমরা এই সিস্টেমটার অ্যামপ্লিটিউডটা সবচেয়ে বেশি ম্যাক্সিমাম হবে। তো যাই হোক, তো গেল এটা বললাম যে আমি ড্রাইভিং ফোর্স বাড়াচ্ছি, এই কারণে তোমার আস্তে অ্যামপ্লিটিউড বাড়ছে। তো এরপরে দেখা গেল যদি রেজোন্যান্স ফ্রিকোয়েন্সিটার পরেও যদি আমি আরও ফ্রিকোয়েন্সি মানে ড্রাইভিং ফ্রিকোয়েন্সিটা আরও বাড়াতে থাকি, তখন দেখা যাবে যে সিস্টেমটা তখন আর তোমার যে পয়েন্ট অফ সাসপেনশনটা এতক্ষণ আর ম্যাসটা একই দিকে মুভ করছিল, কিন্তু তখন দেখা যাবে দুইটা আর একই ডিরেকশনে মুভ করছে না, তখন দুইটার অপোজিট দিকে মুভ করছে। পয়েন্ট অফ সাসপেনশন যেদিকে মুভ করতে চাচ্ছে, পেন্ডুলামটা অপোজিট দিকে মুভ করছে। হ্যাঁ, তো এরপরে দেখা যাবে আমি যদি আরও তোমার সিস্টেমটায় আরও বেশি ড্রাইভিং ফোর্স বেশি দিই, মানে ফ্রিকোয়েন্সিটা যদি অনেক বেশি হয়ে যায়, তখন দেখা যাবে ম্যাসটার যে ইনার্শিয়া থাকে আর কি, প্রত্যেকটা ম্যাসের তো ইনার্শিয়া আছে, ওই ইনার্শিয়ার কারণে ওই সময় দেখা যাবে আর ম্যাচটা মুভই করছে না। তো এটা হচ্ছে তোমার ফোর্স অসিলেশন ক্যারেক্টারিস্টিক্স আর কি এগুলো। তো যাই হোক, তো এগুলো আমি বললাম আর কি ফোর্স অসিলেশনে কী হচ্ছে না হচ্ছে। তো আসলে এরপরে যদি আমি ইকুয়েশন অফ মোশন সলভ করি, তো এতক্ষণ তো সব কেসগুলোর ক্ষেত্রে আমি ইকুয়েশন অফ মোশন সলভ করাচ্ছিলাম, তো ফোর্সড ভাইব্রেটিং সিস্টেমের ক্ষেত্রেও আমি ইকুয়েশন অফ মোশন সলভ করছি। তার আগে বলে নিচ্ছি, আমি ইকুয়েশন সলভের সুবিধার্থে ফার্স্টে বলছি, আমি ফার্স্ট যে কেসটা দেখাচ্ছি সেখানে ধরে নিচ্ছি যে কোনো ধরনের ড্যাম্পিং নেই। তো for undamped forced oscillations, এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যেহেতু আমি একটু আগে বললাম যে আমি একটা ড্রাইভিং ফোর্স দিব, যে ফোর্সটা অ্যাপ্লাই করবো ওটার তোমার কিন্তু পিরিয়ডিক্যালি চলবে, তাই না? তার মানে আগে আমরা যে নিউটনের সেকেন্ড ল যেটা লিখেছিলাম সেখানে একটু পরিবর্তন আসবে। নিউটনের সেকেন্ড লটা ঠিক এরকম ফর্মে আসবে, স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার প্লাস কে এক্স ইকুয়াল টু এফ নট কজ ওমেগা টি। বা আগের ফর্মে যদি আমরা লিখতে চাই, যদি তোমরা কম্পেয়ার করতে চাও আগের ইকুয়েশনগুলোর সাথে, তাহলে সবচেয়ে ভালো হয় যদি তুমি এরকম করে লিখি আর কি। প্লাস এটা হচ্ছে তোমার এই যে নতুন যে পিরিয়ডিক্যালি ড্রাইভিং ফোর্সটা আমি দিচ্ছি, এটার জন্য পাচ্ছি একটা, যেহেতু কন্টিনিউয়াসলি পিরিয়ডিক্যালি হচ্ছে এখানে কজ এর টার্মটা আসছে, আর এটা তো তোমরা জানো স্প্রিংয়ের জন্য আর কি। আচ্ছা, এটা কিন্তু আমি স্প্রিংয়ের জন্য করছি আর কি, সলভ করছি। স্প্রিংটা তোমার হরাইজন্টালি আছে, ফোর্সটা তোমার ইকুয়াল টু এফ নট কজ ওমেগা টি ডিসপ্লেসমেন্ট এক্স। তো স্প্রিংটা যদি হরাইজন্টাল থাকে তাহলে আমি ইকুয়েশন অফ মোশনটা এরকম পাবো। তো এখন এখানে আবার একটা কন্ডিশন আছে, যদি এরকম হয় যে ফোর্স যেটা আমি পাচ্ছি, এই যে এফ নটটা যদি তোমার টাইমের রেসপেক্টে চেঞ্জ না হয়, এফ নটটা চেঞ্জ না হওয়া মানে হচ্ছে ওমেগা ইকুয়াল টু জিরো হওয়া। আর ওমেগা জিরো হওয়া মানে কি তোমার অ্যাসেলারেশন যে টার্মটা এটা ইকুয়াল টু জিরো, তাই তো? যদি তোমার এরকম একটা কন্ডিশন হয় তখন তোমার ডিসপ্লেসমেন্ট যেটা, দ্য ডিসপ্লেসমেন্ট এক্স উইল বি ইকুয়াল টু এফ নট বাই কে। হ্যাঁ, এটা শুধুমাত্র তখনই ওই যে একটু আগে বললাম যদি এফ নট যেটা, এটা যদি তোমার টাইমের রেসপেক্টে চেঞ্জ না হয় তাহলে ডিসপ্লেসমেন্টটা তোমার এরকম একটা ফর্মে পাবো আমরা। তার মানে হচ্ছে সো অ্যাট ভেরি লো ফ্রিকোয়েন্সিজ when W tends to 0, the amplitude of oscillation will be equal to f naught by k.
ওকে ফাইন, এটা আমার হচ্ছে লিনিয়ার আর কি সিস্টেমের ক্ষেত্রে। বাট এখন যদি আমি এই সিস্টেমটা তোমার ভার্টিক্যালি থাকে আর কি, আচ্ছা তখন তোমার কী কী আসবে? তখন ধরো এটা হচ্ছে পয়েন্ট অফ সাসপেনশন, এটাকে আমি ধরো এস ধরে নিচ্ছি। হুম, আর এটা তোমার হচ্ছে ইকুইলিব্রিয়াম পজিশন, এই যে এটা ইকুইলিব্রিয়াম পজিশন, পজিশন ওকে। আর এটা হচ্ছে তোমার ইকুইলিব্রিয়াম লেন্থ, শর্টকাট লিখছি ইকুইলিব্রিয়াম লেন্থ। ওকে, ইকুইলিব্রিয়াম পজিশন এই অবস্থায় ছিল, তো ইকুইলিব্রিয়াম পজিশন ওকে। তো দেখা যাচ্ছে এটাকে যদি আমি মুভ করানো শুরু করি, ধরো আমি ডাউনওয়ার্ড যে ডিরেকশনটা সেটাকে আমি পজিটিভ ধরে নিলাম। হ্যাঁ, তো ওই আগের মতোই, আগে তো আমি এফ ইকুয়াল টু এফ নট কস ওমেগাটি ধরেছিলাম। এরপরে যদি আমি এই সিস্টেমটাকে একটু আলাদাভাবে লিখছি, যদি আমি ধরে নিই জিটা ইকুয়াল টু এ কস ওমেগা টি, যেখানে এটা হচ্ছে তোমার অ্যাম্পলিটিউড আর ওমেগাটা হচ্ছে অ্যাপ্লাইড ফ্রিকোয়েন্সি, বোঝা যাচ্ছে। তো যদি এরকম ধরি, তো ওই ক্ষেত্রে তোমার রেজাল্টেন্ট ইকুয়েশন অফ মোশন যেটা পাবো সেটা হচ্ছে এরকম ফর্মে থাকবে, এম ডি স্কোয়ার এক্স ডিটি স্কোয়ার মাইনাস কে এক্স, হ্যাঁ, প্লাস কে জিটা। আগে কিন্তু কে পার্টটা ছিল না তোমার এফ এর সাথে, তাই না? কিন্তু এখানে দেখা যাচ্ছে এই দুইটা ইকুয়েশন যদি আমি কম্পেয়ার করি এটা আর এটা, তো দেখা যাচ্ছে যে এখানে কিন্তু কে এর কোনো পার্ট নেই। আমি কিন্তু এই জিনিসটা তোমাদের যে ফার্স্ট লেকচারে যখন আমি স্প্রিংয়ের ভাইব্রেটিং সিস্টেম যেটা ভার্টিক্যালি ছিল ওইটা ক্ষেত্রে কিন্তু ব্যাখ্যা করেছিলাম যে কে পার্টটা কেন আসে আর কি। তো যাই হোক ওটা একটু তোমরা আগে লেকচারে একটু খেয়াল করো আর কি। তো যাই হোক ওটার কারণেই হচ্ছে কে পার্টটা সেকেন্ড টার্মটাও থাকে আর কি। তো যাই হোক, তো এই ফর্মুলা যদি আমি ভালো করে লিখি তাহলে এম ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার প্লাস কে এক্স ইকুয়াল টু কে এ কজ ওমেগা টি। তো এই ইকুয়েশন এটা, আর যদি এই ইকুয়েশনটা এই দুটোকে যদি আমি কম্পেয়ার করি তাহলে দেখা যাচ্ছে যে এরকম একটা পার্ট আসে কে এ ইকুয়াল টু এফ নট, মানে এই ইকুয়েশন এবং এই ইকুয়েশন এই দুটাকে আমি কম্পেয়ার করি এরকম একটা ফর্মে পাচ্ছি। এই ফর্মটা নিয়ে আসলে এটাই কারণ, এটা বোঝানো যে at very low frequency the amplitude of oscillations tends to the value of the amplitude A of the point of suspension। ঠিক আছে, কি বলছে দেখো আবার, যদি এটা বোঝানো এটাই মানে এই কোয়েশ্চন দেওয়া, যদি তোমার ফ্রিকোয়েন্সি অনেক কম হয় তাহলে ওই অসিলেটিং সিস্টেমের অ্যাম্পলিটিউডটা টেন্ডস টু দ্য ভ্যালু অফ অ্যাম্পলিটিউড এ অফ দ্য পয়েন্ট অফ সাসপেনশন। ঠিক আছে, কিন্তু ওই যে আমি আবার একটু রিপিট করি, কিন্তু যদি ওমেগাটাকে আমি বাড়াতে থাকি একসময় দেখা যাবে যে অ্যাম্পলিটিউডটা বাড়তে থাকবে। হ্যাঁ, এবং যখন রেজোন্যান্স ফ্রিকোয়েন্সিতে যাবে তখন ওই সিস্টেমটার অ্যাম্পলিটিউড সবচেয়ে হাইস্ট থাকবে। কিন্তু এরপরে যদি আমি আবার অ্যাম্পলিটিউডটাকে মানে বাড়াতে চাই, মানে আমি যদি আবার ফ্রিকোয়েন্সি বেশি দিই ড্রাইভিং ফ্রিকোয়েন্সিটা, তখন দেখা যাবে যে ওই পয়েন্ট অফ সাসপেনশন যেদিকে মুভ করছে সেদিকে মুভ না করে ম্যাচটা অপোজিট দিকে মুভ করবে। হ্যাঁ, এবং ফাইনালি গিয়ে যদি আমি আরও বেশি ফ্রিকোয়েন্সি বাড়াই তখন দেখা যাবে যে ইনার্শিয়ার কারণে ওই যে ম্যাচটার ইনার্শিয়ার কারণে তখন আর কোনো ধরনের অসিলেশন হবে না। তো যাই হোক, তো আমরা কিন্তু ইকুয়েশন অফ মোশন পেয়ে গেলাম। তো সলিউশনটা কীরকম হবে জেনারেল সলিউশন যেটা, তো আমরা এতক্ষণ আগের যে সিস্টেমগুলোর কথা যতক্ষণ মানে প্রথম লেকচার সেকেন্ড লেকচারে দুইটার ক্ষেত্রেই কিন্তু আমি বলেছিলাম জেনারেল সলিউশনটা হবে এক্স ইকুয়াল টু এ কজ ওমেগা টি। বাট ওমেগাটি ব্র্যাকেটে ছিল ওমেগা টি প্লাস ফাই, বাট এখানে আমি একটু চেঞ্জ করতে হচ্ছে, জেনারেল সলিউশনটা একটু এরকম ফর্মে হবে cos ওমেগা টি মাইনাস ডেল। মাইনাস কেন নিয়ে আসছি এবং ডেল কেন নিয়ে আসছি, আগের যে ফাইটা ছিল আগে যে সলিউশনে যে ফাইটা আমি লিখতাম আর কি,
ওটা তোমার রিলেট করতো টু দ্য ইনিশিয়াল কন্ডিশনস, মানে ধরো একটা পেন্ডুলাম আগে কি কন্ডিশনে ছিল, এরপরে কি কন্ডিশন আছে, এই দুটার ভিতরে তোমার অ্যাঙ্গেলটা বোঝানোর জন্য ফাইটাকে ইউজ করছি। ইনিশিয়াল কন্ডিশনস, বাট এই যে ডেলটা আমি যেটা নিয়ে আসছি এটা কিন্তু আবার চেঞ্জ হয়েছে। এই ডেল যে ফেজ অ্যাঙ্গেল, যেটা ডেল ফেজ অ্যাঙ্গেল বিটুইন দ্য ড্রাইভিং ফোর্স and the resultant displacement. ওকে, তো এবং এটা কেন মাইনাস দিয়েছে, আগেরটা কিন্তু +5 ছিল। তো যাই হোক মাইনাস দিয়েছি এটার কারণেই যে তোমার ড্রাইভিং ফোর্সটা যে আমি দিব, হ্যাঁ, এবং যে ডিসপ্লেসমেন্টটা পাবো, ওই ডিসপ্লেসমেন্টটা কিন্তু অলওয়েজ ল্যাগ বিহাইন্ড দ্য ড্রাইভিং ফোর্স। The displacement যেটা আর কি will always lag behind the driving force for কার জন্য, তোমার এই যে ফোর্স অসিলেটিং সিস্টেমের জন্য। তো যাই হোক ফোর্সড অসিলেটিং বা ফোর্স অসিলেশনের জন্য ইন জেনারেল কেস। তো এই ডেলের দুইটা ম্যাক্স বোঝাই যাচ্ছে, আমি একটু তোমাদেরকে বললাম যে দুইটা কন্ডিশন, একবার জিরো হতে পারে আবার তোমার ম্যাক্সিমাম হতে পারে। তো ডেলের ভ্যালু তোমার জিরো হবে at very low frequencies আর ডেলের ভ্যালু তোমার পাই হবে at very high frequencies। ওকে, এখন চলো আমরা একটু কিছু ইকুয়েশন সলভ করি। তো আমরা আবার একটু লিখে দিই আমি এক্সের যে এই যে ফর্মটা পেলাম, এই ফর্মটাকে যদি আমি একটু ভাঙাই এবং এই ফর্মটাকে যদি এই যে একটু আগে যে আমরা পার্টে লিখেছিলাম আর কি, এই যে এখানে যদি আমরা বসাই যে md²x/dt² + kx = ka cos ωt, এইখানে যদি ধরে নিলাম ইকুয়েশন 1, এই ইকুয়েশন 1-এ যদি আমি এই যে এক্সের যে ভ্যালুটা, এটাকে মানে x2 মানে এক্স যদি আমি এখন এখানে সাবস্টিটিউট করি তাহলে কীরকম হয় এটা একটু তোমাদেরকে লিখে দেয়। ওকে, সো আমি একটু আবার লিখে নিই md²x/dt² + kx = ka cos ωt। এটা হচ্ছে তোমাদের ইকুয়েশন অফ মোশনটা আর কি। আর এক্স বলতে আমরা কী লিখলাম, a cos ωt - del। তো এখন আমি যদি dx মানে এটাকে যদি টাইমের রেসপেক্টে ডিফারেন্সিয়েট করি dx/dt, তাহলে আমরা কী পাবো, a ওমেগা sin ωt - del, তাই না? আর যদি আমি সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ করি আর কি d²x/dt², তখন আমরা কি পাবো, -a omega² cos ωt। ওকে ফাইন। তো এখন আমি যদি হচ্ছে এই জিনিসগুলোকে আর কি এই ইকুয়েশনে বসাই, ইকুয়েশন অফ 1, হ্যাঁ, তো ইকুয়েশন 1-এ যদি আমরা এই সব কিছুকে বসাই তাহলে দেখা যাবে যে পাচ্ছি আমি -omega² omega cos ωt - del plus omega02 w cos ωt - del equal to omega02 a cos ωt। আচ্ছা, এখন এখানে কিন্তু একটা জিনিস খেয়াল করে, ইকুয়েশনটায় আমি ওমেগা বসিয়েছি এবং ওমেগা বসিয়েছি, তাই না? omega02 কেন, যে মনে আছে নিশ্চয়ই বলেছিলাম যে ন্যাচারাল ফ্রিকোয়েন্সি omega02 = k/m। তো এখান থেকে তোমার k
ইকুয়াল টু, তার মানে হচ্ছে ওমেগা নট স্কোয়ার এ। তো এটাই হচ্ছে এখানে বসানো হচ্ছে কে এর জায়গায় আর কি, এখানে কি আছে এটা দুইটা জায়গায় আমি কিন্তু এই জিনিসটাই বসিয়েছি। তো ফাইন, তারপর আমি লিখবো যেটা, তো এটা এরপরে আর কি ওকে মাইনাস ওমেগা স্কোয়ার এ ওমেগা, আমি এটাকে ভাঙাচ্ছি আর কি, এই যে ফর্মুলা যেটা আর কি, প্রত্যেকটা ফর্মুলাই ভাঙাচ্ছি। তো ফর্মুলা যদি ভাঙানো হয় তাহলে আসে এরকম কজ ওমেগা টি কজ ডেল সাইন ওমেগা টি সাইন ডেল আচ্ছা প্লাস ওমেগা স্কোয়ার এ ওমেগা ওমেগা বা কজ ওমেগা টি কজ ডেল প্লাস সাইন ওমেগা টি সাইন ডেল ইকুয়াল টু ওমেগা নট স্কোয়ার এ কজ ওমেগা টি। এখান থেকে আমরা লিখতে পারি, আর একটু ভাঙাচ্ছি আর কি, ওমেগা স্কোয়ার এ অফ ওমেগা কজ ওমেগা টি, আমি সব আলাদা করে দিচ্ছি আর কি, মাইনাস ওমেগা স্কোয়ার এ অফ ওমেগা সাইন ওমেগা টি সাইন ডেল প্লাস ওমেগা নট স্কোয়ার এ অফ ওমেগা cos omega t cos del plus omega naught square of omega sin omega t sin del equal to omega naught square a cos omega t। আচ্ছা, সো আসো এরপরে যদি আমি এই যে ইকুয়েশনটা যেটা পাচ্ছি, হ্যাঁ আমি আর একটু সলভ করি। সলভ করার পরে এটা দেখা যায় এরকম আসছে ওমেগা নট স্কোয়ার ওমেগা স্কোয়ার এ অফ ওমেগা cos omega t cos del plus omega naught square minus omega square a of omega sin omega t sin del এখানে ইকুয়াল টু ওমেগা নট স্কোয়ার এ cos ওমেগা টি। তো এখন এই ইকুয়েশনটা দেখো, এই ইকুয়েশনটা যদি একটু খেয়াল করে দেখো, যদি আমি এখন তোমার cos ওমেগা টি আর সাইন ওমেগা টি, cos ওমেগা টি আর হচ্ছে সাইন ওমেগা টি, এই দুটোর হচ্ছে তোমার এই কোএফিসিয়েন্টগুলোকে ইকুয়েট করি, কোএফিসিয়েন্টগুলোকে আমি ইকুয়েট করছি, তাহলে আমরা এই ফর্মে পাই। আফটার equating coefficients of cos omega t and sin omega t we obtain, তো ফাইনালি এরকম আসে a of omega বা হ্যাঁ a of omega লিখো ওমেগা নট স্কোয়ার মাইনাস ওমেগা স্কোয়ার cos del ইকুয়াল টু, তোমার ডান দিকে দেখো cos omega t এর কোএফিসিয়েন্ট আছে হচ্ছে ওমেগা নট স্কোয়ার a, অ্যান্ড আরেকটা যেটা সাইন ওমেগা টি যদি আমি ইকুয়েট করি তাহলে পাচ্ছি ওমেগা নট স্কোয়ার মাইনাস ওমেগা স্কোয়ার সাইন ডেল ইকুয়াল টু 0। তো দুইটা জিনিস পাচ্ছি, আমি দুইটা ইকুয়েশন পাচ্ছি। তো এটাকে যদি আমি একটু সুন্দর করে লিখতে চাই, এ অফ ওমেগা 1 মাইনাস ওমেগা স্কোয়ার ওমেগা নট স্কোয়ার cos del ইকুয়াল টু a, প্লাস যদি এটাকে আমি লিখতে চাই একটু সুন্দর করে, তাহলে আসে হচ্ছে তোমার এ অফ ওমেগা 1 মাইনাস ওমেগা স্কোয়ার বা ওমেগা নট বাই ওমেগা নট স্কোয়ার সাইন ডেল ইকুয়াল টু 0। তো এটাকে আমি ধরো হচ্ছে এটা যেহেতু 1 দিয়েছি ইকুয়েশন, তো এটাকে আমি হচ্ছে ইকুয়েশন 2 ধরছি আর ইকুয়েশন 3। তো আমি যদি ইকুয়েশন 3-কে ইকুয়েশন 2 দিয়ে ভাগ দিই তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে পাচ্ছি আমরা 3/2 যদি আসে তাহলে ফাইনালি আমরা পাচ্ছি কি ট্যান ডেল ইকুয়াল টু 0 হচ্ছে, তাই না? এটা তো পাচ্ছি, তাই তো? তাহলে ট্যান ডেল ইকুয়াল টু 0 মানে কি? সো ডেল ইকুয়াল টু 0 অর পাই। ওই যে আমি তোমাদেরকে লেকচার দেওয়ার সময় ফোর্স অসিলেশন ক্যারেক্টারিস্টিক
দেখানোর পরেই কিন্তু বলেছিলাম যে এই যে সলিউশন যেটা পাচ্ছি আমি এক্স ইকুয়াল টু এ কজ ওমেগা টি মাইনাস ডেল, তখনই কিন্তু বলেছিলাম ডেলের ভ্যালু দুইটা, একটা লোয়ার ফ্রিকোয়েন্সি ডেলের ভ্যালু আমরা 0 পাচ্ছি, আর হায়ার ফ্রিকোয়েন্সি তখন আমরা ডেলের ভ্যালু পাই পাচ্ছি। তো দেখো এখান থেকে কিন্তু আমরা যেটা ভাবছিলাম সেটা কিন্তু পেয়েছি। সো ফাইন, তো ডেলের দুটা সলিউশন পেয়ে গেলাম, একটা হচ্ছে 0-র জন্য আর পায়ের জন্য। তো আসো যদি ডেল ইকুয়াল টু 0 তাহলে আমরা যদি সলিউশন করি, হ্যাঁ সলিউশনটা তাহলে দেখা যাচ্ছে কি হয়, যদি আমরা ইকুয়েশন 2 ডেল ইকুয়াল টু 0 যদি হয়, ফ্রম ইকুয়েশন 2 পাচ্ছি আমরা এ ওমেগা ইকুয়াল টু এ বাই 1 মাইনাস ওমেগা স্কোয়ার বাই ওমেগা নট স্কোয়ার, তাই তো? আর যদি আচ্ছা এটা একটু বলে নিই, এই যে ইকুয়েশন যেটা পেলাম ডেল ইকুয়াল টু 0 যদি হয় তখন এই ইকুয়েশন 2টা সলভ করে আমরা এরকম পাচ্ছি। তার মানে হচ্ছে যেহেতু তোমরা জানো যে অ্যাম্পলিটিউডটাকে অবশ্যই পজিটিভ হতে হবে, তাই না? অ্যাম্পলিটিউডটা তো পজিটিভ কোয়ান্টিটি, তার মানে হচ্ছে পজিটিভ কোয়ান্টিটি হতে গেলে তোমার কী হতে হবে, এই ইকুয়েশনে দেখা যাচ্ছে যে তোমার ওমেগাটা মাস্ট বি লেস দ্যান ওমেগা নট, তা না হলে কিন্তু এই ইকুয়েশন নেগেটিভ হয়ে যাবে। আর ইকুয়েশন নেগেটিভ মানেই হওয়া তোমার হচ্ছে অ্যাম্পলিটিউড নেগেটিভ হবে, সেটা তো পসিবল না, তাই না? ওকে, এটা গেল ডেল ইকুয়াল টু 0 জন্য। তো ডেল ইকুয়াল টু যদি আমি পাই বসাই তাহলে ফ্রম ইকুয়েশন 2 আমরা আবার পাই, দেখো এ ওমেগা এফ ওমেগা মাইনাস এ বাই 1 মাইনাস ওমেগা স্কোয়ার বাই ওমেগা নট স্কোয়ার। তো এখানে দেখা যাচ্ছে কিন্তু আবার উল্টোটা, যে যেহেতু আমরা আবার বললাম যে অ্যাম্পলিটিউডটা পজিটিভ হতে হবে, তাহলে এই ক্ষেত্রে তোমার ওমেগা যেটা সেটাকে অবশ্যই কিন্তু তোমার ওমেগা নটের থেকে বড় হতে হবে, তাই না? নাহলে কিন্তু এ অফ ওমেগাটা কিন্তু আমরা পজিটিভ পাচ্ছি না। সো আমরা ফাইনালি কি লিখতে পারি, সো x equal to a of omega into cos omega t minus del is a solution of the undamped forced oscillation by oscillator, and that del equal to 0 for omega less than omega naught and del equal to pi for omega greater than omega naught. সো আমরা কন্ডিশনটা পেয়ে গেছি, যেটা বলেছিলাম যে ওমেগাটা যদি লেস দ্যান ওমেগা নট হয় তাহলে আমরা হচ্ছে ডেল ইকুয়াল টু 0 পাচ্ছি, আর যদি আমরা ওমেগাটা গ্রেটার দ্যান ওমেগা নটের থেকে পাই তাহলে হচ্ছে ডেল ইকুয়াল টু পাই পাচ্ছি। সো ফাইন, তো এটা গেল আমাদের সলিউশনটা, আমরা দেখলাম আর কি একটা ফর্মে আসছে অ্যাম্পলিটিউডের। সো এখন আমরা কিন্তু ইচ্ছা করলে এই যে অ্যাম্পলিটিউডটা পেলাম, এই যে দুইটা সলভ করলাম, এই দুটা কিন্তু আমরা ইচ্ছা করলে প্লট করতে পারি। তো যদি আমরা একটু প্লটিং দেখাই আর কি। ওকে, তো আমি আবার একটু লিখছি কোয়েশনটা, এ অফ ওমেগা এ বাই 1 মাইনাস ওমেগা স্কোয়ার বাই ওমেগা নট স্কোয়ার, আর এটা হচ্ছে তোমার এ অফ ওমেগা, এটা হচ্ছে ডেল ইকুয়াল টু 0-র জন্য, আর এটা হচ্ছে তোমার ডেল ইকুয়াল টু যদি পাই হয় তখন কী হবে আর কি, মাইনাস 1 মাইনাস ওমেগা স্কোয়ার বাই ওমেগা নট স্কোয়ার। তো এখন দেখো এটা কিন্তু দুইটা কন্ডিশনের জন্য পাচ্ছি, তাই না? অ্যাম্পলিটিউডটা এই যে এ অফ ওমেগাটাকে বলা হয় ফিজিক্যাল অ্যাম্পলিটিউড, সো এখন দেখো যদি এরকম হয়, আমি বললাম একটু আগে তোমাদেরকে প্লট করে দেখাবো, এ অফ ওমেগা উইথ রেসপেক্ট টু ওমেগা। যদি প্লট করতে চাই তাহলে কয়েকটা জিনিস খেয়াল করো তোমরা, যদি ওমেগাটা এই কোয়েশন থেকে দেখো, এই কোয়েশন এটা দিয়ে খেয়াল করে দেখো, যদি ওমেগাটা তোমার টেন্স টু 0 হয়, হ্যাঁ, তাহলে এই কোয়েশন থেকে ভালো করে বোঝা যাচ্ছে যে তোমার এ অফ ওমেগা যেটা সেটা কিন্তু তোমার ইকুয়াল টু এ হবে, আর এটা আমরা অলরেডি জানি ইকুয়াল টু এফ নট বাই কে, তাই না? এবং এফ নট বাই কেটা কি বলেছিলাম, এ কখন এফ নট বাই কে হবে, যখন তোমার ফ্রিকোয়েন্সি মানে ড্রাইভিং ফ্রিকোয়েন্সিটা অনেক বেশি লো হবে, তাই না? আর আরেকটা জিনিস খেয়াল করে দেখো এই কোয়েশনটা থেকে,
এটার ক্ষেত্রে দেখো যে যদি আমার ওমেগাটা তোমার টেন্স টু ইনফিনিটি হয়, তখন দেখা যাবে যে এ অফ ওমেগাটা তোমার কিন্তু বোঝা যাচ্ছে, যদি ওমেগা যদি ইনফিনিটি হয় তাহলে কিন্তু বোঝা যাচ্ছে 1 মাইনাস ইনফিনিটি, তার মানে হচ্ছে এখানে ইনফিনিটি হয়ে যাচ্ছে, তার নিচে ইনফিনিটি থাকা মানে তো বুঝতে পারছো এ অফ ওমেগা টেন্স টু 0 হবে, তাই না? তো যাই হোক, তাহলে আমি দুইটা জিনিস পেয়ে যাচ্ছি, একবার ওমেগা 0 হলে কী হবে দেখা যাচ্ছে, আর ওমেগা যদি ইনফিনিটি হয় তখন তোমার অ্যামপ্লিটিউডটা, ফিজিক্যাল অ্যামপ্লিটিউডটা কী হবে এটা কিন্তু দেখা যাচ্ছে। আরও একটা কন্ডিশন আছে, যদি ওমেগা টেন্স টু তোমার ওমেগা নট, যদি ন্যাচারাল ফ্রিকোয়েন্সির মতো হয়, ইন দ্যাট কেস তোমাদেরকে কিন্তু আমি বলেছিলাম কী হবে, অ্যামপ্লিটিউডটা ম্যাক্সিমাম হবে, তাই না? আমি কিন্তু তোমাদের বলেছিলাম। সো তাহলে কিন্তু এই ইকুয়েশন থেকে দেখা যাচ্ছে যে এ অফ ওমেগা যেটা টেন্স টু ইনফিনিটি, তাই না? তাহলে এই জিনিসগুলো যদি আমি একটু কম্পেয়ার করে একটা ফিগার আঁকতে চাই, তাহলে কিন্তু ফিগারটা দেখো বোঝা যাচ্ছে কীরকম টাইপের হবে। ওকে, ওমেগা এক্স এক্সিসে আর ওয়াই এক্সিস তোমার ওমেগা। সো দেখা যাচ্ছে এটা হচ্ছে তোমার কন্ডিশনটা আর কি, ওমেগা নট আমি ধরে নিলাম। তো গ্রাফটা কি এরকম হবে না? দেখো একটু খেয়াল করে, যে ওমেগা যখন ইনফিনিটি দিকে যাবে তখন কীরকম হবে। ওমেগা যদি ইনফিনিটি দিকে যায়, সরি হ্যাঁ, ওমেগাটা তোমার যদি ইনফিনিটি দিকে যায় তাহলে এ অফ ওমেগা দেখাই যাচ্ছে যে 0 দিকে যাবে, আর তোমার যদি ওমেগাটা 0 থাকে আর কি, তখন হচ্ছে তোমার এ অফ ওমেগাটা কী হবে, এর দিকে যাবে, তাই না? তাহলে হচ্ছে যেহেতু বললাম যে এ অফ ওমেগাটা এর দিকে যাবে যখন ওমেগা ইকুয়াল টু 0, তার মানে হচ্ছে আমি কি এরকম আঁকতে পারি, দেখো তো খেয়াল করে, যে এফ নট কে, কারণ একটু বললাম যে ওমেগা যদি 0, তখন এই 0তে তখন এ অফ ওমেগা যেটা সেটা হচ্ছে তোমার এ হবে, তাই তো? এবং দেখা গেছে যখন 0 থেকে তোমার আস্তে আস্তে যদি ওমেগাটা তোমার ওমেগা নটের দিকে যায় আর কি, ন্যাচারাল ফ্রিকোয়েন্সির দিকে, তখন তোমার এ অফ ওমেগাটা তোমার ইনফিনিটি হবে, তাই তো? ইনফিনিটি হলো, এরপরে আবার যখন ওমেগাটা তোমার আমি আরও বাড়াচ্ছি, ইনফিনিটির দিকে নিচ্ছি, তখন আস্তে আস্তে এ অফ ওমেগা যেটা আস্তে আস্তে তোমার 0 দিকে যাবে। ফাইন, এটা গেল তোমার অ্যামপ্লিটিউডটাকে যদি আমি ফ্রিকোয়েন্সি রেসপেক্টে প্লট করি। তো এরপর যদি আমি ডেল যেটা পেয়েছিলাম, মনে আছে ডেলের দুইটা কন্ডিশন ছিল, 0 হবে আর একটা পাই হবে। ডেলটাকে যদি আমি ইচ্ছা করলে প্লট করতে পারি ওমেগা রেসপেক্টে, তো দেখা যাবে এটা ইজি আর কি। তোমার প্রথমে তোমার 0 ছিল, 0-র জন্য, এরপরে তোমার কিন্তু একটা শার্প পিক পাবো ওমেগা নটে গিয়ে আর কি, এরপরে তোমার আস্তে আস্তে আবার পায়ে এরকম কন্ডিশন আসবে আর কি। ফাইন, তো তাহলে আমরা দেখতেই পাচ্ছি কীরকম হচ্ছে। ওকে, ঠিক আছে, তো ফাইন, আমরা দুটা গ্রাফিক প্লট করলাম। তো এতক্ষণ ধরে আমরা যা বললাম আর কি, তো আজকে এই পর্যন্তই থাকুক। তোমাদেরকে মোটামুটি আশা করি তোমাদের ফোর্সড অসিলেশন নিয়ে যতটুকু পড়িয়েছি এই ফার্স্ট লেকচারে, প্লিজ তোমরা একটু বাসায়, আমি হুবহু মিল করে পড়াচ্ছি, তো বইটা অবশ্যই খেয়াল করবে এবং আমার লেকচারটা দেখলে তো দুইটা কম্পেয়ার করলে অবশ্যই তোমরা মোটামুটি সব কিছু বুঝতে পারবে। আর তারপরেও যদি না বুঝতে পারো, এই যে লেকচারটা আমি দিলাম, এখানে যদি তোমাদের কোনো প্রবলেম থাকে, বুঝতে পারছো না, তাহলে আমি আবারও বলছি, তোমরা অবশ্যই যে জায়গাগুলোতে প্রবলেম হচ্ছে সেটা একটু নোট করে রাখবে, ওই জায়গাগুলো। পরবর্তীতে আমরা যখন আবার ভিডিও কলে কথা বলবো সবাই একসাথে, তখন তোমরা ওই নোট করা প্রবলেমগুলো বললে আমরা এটা নিয়ে সবাই মিলে একসাথে ডিসকাস করবো। সো ঠিক আছে, এটা একটা কথা। আর তোমাদেরকে আবারও মনে করিয়ে দিই, প্লিজ তোমরা কেয়ারফুল থাকো, সবাই বাসায় থাকো, বাসা থেকে এখনই বের হয়েও না, কষ্ট করে হলেও বাসায় থাকো। এবং কারণ তুমি নিশ্চিত জানো যে এখন এমন একটা পরিস্থিতি যাচ্ছে যে তুমি হয়তো বা তোমার কথা চিন্তা করে বাইরে গেলে, কিন্তু তোমার জন্য কিন্তু আরও 2টা মানুষ বা 3টা মানুষ কিন্তু এফেক্টেড হতে পারে। সো তুমি নিশ্চিত সেটা চাও না, তুমি একজন শিক্ষিত মানুষ, তুমি চাইবে আরও 2 থেকে 3জন মানুষ যেন উপকার পায় তোমার কাছ থেকে, সেটাই তুমি সবসময় চাইবে। যাই হোক, ভালো থাকো, সুস্থ থাকো। আমরা নেক্সট আবার আসবো এই ফোর্স অসিলেশন নিয়েই। যদি ড্যাম্পিং থাকে, এতক্ষণ তো আমরা আনড্যাম্পড কন্ডিশন নিয়ে কথা বলছিলাম, যদি ড্যাম্পিং থাকে তখন কীরকম হবে এগুলো নিয়ে ডিসকাস করব। তো যাই হোক, ভালো থাকো, সুস্থ থাকো। নেক্সট রেকর্ডিং ক্লাসে আমরা আবার এই ফোর্স অসিলেশনে ফিরে আসবো। বাই।